হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই মজার এবং রহস্যময় হতে চলেছে। আজ আমরা আফ্রিকার কঙ্গো অঞ্চলের এক অদ্ভুত এবং ভয়ঙ্কর গল্প নিয়ে কথা বলবো। এই গল্পে আছে এক ভয়াবহ গুহা, যেখানে কেউ প্রবেশ করলে আর কখনো ফিরে আসে না। সেই গুহার সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত অশুভ আত্মার কাহিনী, যে মানুষের জীবন নিয়ে খেলে। এছাড়াও এখানে এক ভয়ানক দানবের কথা বলবো, যেটি এক সময় কঙ্গোতে বাস করত এবং যার শরীর ছিল কিছুটা টিকটিকির মতো, কিন্তু ডানা ছিল বাদুরের মতো। স্থানীয় মানুষরা এই দানবটিকে কঙ্গো মাতা বলে এবং এটি তাদের জীবনে অনেক ভয়াবহ ঘটনা নিয়ে আসে। এই গল্পটি কিভাবে একটি অনুসন্ধানকারী জানলো এবং তিনি কিভাবে এই রহস্যের পেছনে ছুটে গিয়েছিলেন, তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনি এই রহস্যময় গল্পটি শুনতে চান তাহলে ভিডিওটি দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আমাদের এই পৃথিবীতে অনেক বড় বড় জঙ্গল রয়েছে, এখানে বাস করে বিশাল আকারের প্রাণীরা। আফ্রিকা মহাদেশেও আছে এমনই এক রহস্যময় ঘন জঙ্গল। এই জঙ্গলের নাম দি কঙ্গো রেইন ফরেস্ট। কঙ্গো দেশের সঙ্গে জড়িত এই জঙ্গলটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। জঙ্গলটি এতটাই বিশাল যে এখানে ইউনাইটেড কিংডমের মতো প্রায় 20টি দেশকে রাখা যাবে। এর মোট এলাকা প্রায় 37 লক্ষ বর্গ কিলোমিটার। তবে আকারে বড় হওয়ার পাশাপাশি এটি অনেক বেশি ভয়ঙ্কর এবং রহস্যে ভরা। এমনকি বলা হয় যে এই জঙ্গলের কিছু অংশে এখন পর্যন্ত মানুষের পা পড়েনি। সেখানে প্রবেশ করতে এখানকার আদিবাসীরাও ভয় পায়। কঙ্গো শুধু মানচিত্রে একটি জায়গা নয়, পুরো দেশটাই অদ্ভুত, আজব এবং রহস্যে ভরা। আজকের ভিডিওতে আমরা কঙ্গো জঙ্গল এবং কঙ্গো দেশের অদ্ভুত ঘটনাগুলো জানবো। পৃথিবীর সবচেয়ে বড় সাপ সম্পর্কে তো আমরা সবাই জানি, এর নাম টাইটানোবোয়া, যা 47 ফুট লম্বা হতে পারে। এগুলোর ওজন ছিল প্রায় 1135 কেজি। মনে করা হয় প্রায় 6 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল। সর্বপ্রথম কলম্বিয়াতে এদের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। কিন্তু যদি বলি টাইটানোবোয়া এখনো বিলুপ্ত হয়নি, বরং এটি এখনো আমাদের গ্রহে কোথাও ঘুরে বেড়াচ্ছে। 1949 সালে রেমি ভ্যান লায়ার্ড নামে একজন বেলজিয়ান এয়ারফোর্সের কর্নেল, তিনি একটি মিশনে যাওয়ার সময় কিছু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেন। মিশন শেষ করে কর্নেল ভ্যান লায়ার্ড হেলিকপ্টারে করে ক্যাম্পের দিকে ফিরছিলেন। ফেরার পথে তার হেলিকপ্টারটি কঙ্গোর কাটাঙ্গা অঞ্চলের উপর দিয়ে উড়ছিল। এই সময় তিনি জঙ্গলের মাঝে কিছু একটা নড়াচড়া করতে দেখেন। ভ্যান লায়ার্ড একজন অভিজ্ঞ পাইলট ছিলেন, তাই তিনি উপর থেকে নিচের বস্তুটির আকার স্পষ্টভাবে অনুমান করতে পারছিলেন। আজব প্রাণীটিকে দেখে এবং আর সঙ্গীর কৌতূহল বেড়ে যায়। তারা প্রাণীটিকে ভালোভাবে দেখার জন্য হেলিকপ্টারটিকে নিচে নামান, কিন্তু তারা নিচে এসে যা দেখেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তারা দেখেন জঙ্গলের মাঝে একটি বিশাল আকৃতির সাপ পড়ে রয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় 50 ফিট। সাপটির মাথা ছিল প্রায় 3 ফুট লম্বা এবং 2 ফিট চওড়া। এর শরীর ছিল গাঢ় বাদামি আর সবুজ রঙের, আর পেটটি ছিল সাদা রঙের। রেমি ভ্যান এই বিশাল সাপটিকে দেখে হতবাক হয়ে যান। তিনি সাপটি সম্পর্কে আরো বিস্তারিত জানার এবং এর কাছ থেকে দেখার ইচ্ছা করেন। তিনি তার সঙ্গীকে হেলিকপ্টারটিকে আরো নিচে নামাতে বলেন। যখন তারা হেলিকপ্টারটি নিচে নিয়ে আসে এবং সাপটির চারপাশে চক্কর দিতে থাকে, তখন তারা লক্ষ্য করেন সাপটি প্রায় 10 ফিট উচ্চতার উঠে দাঁড়িয়েছে। এর মানে সাপটি এখন আক্রমণের প্রস্তুত নিচ্ছে। বিপদের এই সংকেত বুঝতে পেরে ভ্যান এবং তার সঙ্গী দ্রুত সিদ্ধান্ত নেন। তারা বুঝতে পারেন এখান থেকে পালিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে ফেরার আগে তারা সাপটির বেশ কিছু ছবি তুলে নেন। বেস ক্যাম্পে ফিরে আসার পর ভ্যান লিয়ার্ড এই সাপের ঘটনার কথা বিশেষজ্ঞদের জানান। প্রথমে কেউই তার কথা বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন বিশেষজ্ঞরা ছবিগুলো দেখেন তারাও হতবাক হয়ে যান। এই ঘটনার পর বিশেষজ্ঞরা স্থানীয়দের সঙ্গে নিয়ে কঙ্গোর ওই অঞ্চলে অনুসন্ধান চালান। তবে তারা 50 ফিট লম্বা কোনো সাপের খোঁজ পায়নি। বিশেষজ্ঞদের মতে এটি হয়তো আফ্রিকান রক পাইথন হতে পারে, যা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সাপ হলো গ্রিন অ্যানাকোন্ডা। এগুলো সাধারণত 30 ফিট পর্যন্ত লম্বা হয়। ভ্যান লিয়ার্ডের তোলা সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফুট। ভাবুন কঙ্গো জঙ্গল কতটা ভয়ঙ্কর হতে পারে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে রয়েছে মূল্যবান ধাতু ও খনিজের ভান্ডার। এটি পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদ সমূহ দেশ। কিন্তু আপনি অবাক হবেন জেনে যে এত সম্পদ থাকা সত্ত্বেও এই দেশের বেশিরভাগ মানুষ দরিদ্রের মধ্যে বসবাস করে। দেশটির এই করুণ অবস্থা বহু বছর ধরে চলে আসছে। 1900 শতাব্দীর দিক থেকে কঙ্গো বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের ব্যক্তিগত উপনিবেশে পরিণত হয়। তার শাসন আমলে এখানকার মানুষের অত্যন্ত নির্মমভাবে শোষণ করা হতো। সেই সময় কঙ্গোতে প্রচুর প্রাকৃতিক সম্পদ পাওয়া যেত। 1909 সালে দ্বিতীয় লিওপোল্ডের মৃত্যুর পর থেকে প্রায় 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও কঙ্গোবাসীদের জীবনের দুঃখের চিত্র খুব একটা বদলায়নি। বর্তমানে কঙ্গোতে কোবাল্ট মাইনিং খুবই জনপ্রিয়। কোবাল্ট হলো এমন একটি ধাতু যা স্মার্টফোন ও ইলেকট্রিক গাড়ির ব্যাটারির গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্বে কোবাল্টের সবচেয়ে বড় ভান্ডার কঙ্গোতেই রয়েছে। 2022 সালে বিশ্বে মোট 1,66,000 টন কোবাল্ট উৎপাদিত হয়।
এর মধ্যে 1,11,000 টন কেবল কঙ্গোতেই মাইনিং করা হয়। কিন্তু দুঃখজনক হলো এই মাইনিং থেকে প্রাপ্ত মুনাফার প্রায় সবটাই বিদেশি কোম্পানিগুলোর হাতে চলে যায়। অথচ কঙ্গোবাসীরা যারা কঠোর পরিশ্রম করে তারা প্রায় খুব সামান্য মজুরি। কোবাল্টে বিষাক্ত উপাদান থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া এখানের বৃদ্ধ থেকে শুরু করে 7 বছরের বাচ্চারাও মাইনিং এর কাজ করে, তাদের কেউই বাধ্য করে না। কিন্তু এখানকার বেকারত্বের হার অনেক বেশি, এ কারণে তারা কম মজুরিতে নিজেদের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে কাজ করতে বাধ্য হয়। কারোস রাজ ছিল উড়ন্ত সরীসৃপ প্রজাতি যারা ট্রাইসিক যুগের শেষের দিকে পৃথিবীতে বাস করত। 1800 শতাব্দীর শেষের দিকে জার্মানির কাভারিয়া থেকে কারোস রাজের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল। ধারণা করা হয় 63 মিলিয়ন বছর আগে তারা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু যদি বলি এখনো কিছু প্রজাতি জীবিত রয়েছে এখানে। স্থানীয় বাসিন্দারা মাঝে মাঝে গল্প বলে যে জলাভূমি অথবা নদীর ধারে তারা একটি অদ্ভুত পাখি দেখতে পায় যাদের শরীর টিকটিকির মতো কিন্তু তাদের ডানাগুলো বাদুড়ের মতো। এই প্রাণীটি জেলেদের উপর আক্রমণ করে এবং স্থানীয় প্রাণীদের হত্যা করে। এখানকার স্থানীয় উপজাতিরা এই দানবটিকে কঙ্গোমাতো নামে চেনে। গোটা বিশ্ব কঙ্গোমা সম্পর্কে প্রথম জানতে পারে 1923 সালে। 1923 সালে ফ্রাঙ্ক হিউম মেলান একটি বই পাবলিশ করেন যার নাম ইন উইচ বন্ড আফ্রিকা। এই বইটি পাবলিশ করার আগে ফ্রাঙ্ক উত্তর কঙ্গোর দিকে অভিযান করতে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে বন্ধুত্বের মতো সম্পর্ক তৈরি করেন। স্থানীয় ট্রাইবরা কঙ্গোমাতো দানবের গল্পের সঙ্গে পরিচিত করায় মেলান একজন জিওলজিস্ট ছিলেন। এই কারণে তিনি এই অজানা পাখিটি সম্পর্কে আরো বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিভিন্ন স্থানে গিয়ে স্থানীয় জনগণকে এই প্রাণীটির বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং আশ্চর্যজনকভাবে তারা সবাই একই প্রাণীটিকে বর্ণনা করে থাকে। তিনি বিভিন্ন স্থানে গিয়ে স্থানীয় জনগণকে এই প্রাণীটির বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করে এবং আশ্চর্যজনকভাবে তারা সবাই একই প্রাণীকে বর্ণনা করে। তারা মাঝে মাঝে একটি উড়ন্ত সরীসৃপের মতো পাখিকে আকাশে উঠতে দেখে যার ডানা কমপক্ষে 2 মিটার পর্যন্ত প্রসারিত। অসংখ্য লোকের থেকে ইন্টারভিউ নেবার পর মেলান নিশ্চিত হন যে তারা সবাই একই প্রাণীটির বর্ণনা দিচ্ছে যেটা 66 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। 19বিংশ শতকের গোড়ার দিকে কিছু ইউরোপিয়ান কঙ্গোতে অভিযান করার সময় নিং নামের একটি ছোট্ট ট্রাইব থেকে একটি শক্তিশালী অস্ত্রের সন্ধান পায়। এই অস্ত্রটির নাম অ্যাঙ্গুলো সোয়ার। প্রাচীনকালের কিছু ড্রয়িং দেখে তারা বুঝতে পারে যে এই অ্যাঙ্গুলো তলোয়ারটি তারা বন্দীদের মৃত্যুদণ্ড দেবার জন্য ব্যবহার করত। স্থানীয় ভাষায় অ্যাঙ্গুলো মানে জল্লাদের তলোয়ার। এই তলোয়ারটি সমগ্র কঙ্গো অঞ্চল জুড়ে খুবই পরিচিত ছিল এবং এটি ছিল ক্ষমতার একটি প্রতীক। এই তলোয়ারটির দৈর্ঘ্য ছিল প্রায় 25 ইঞ্চি এবং এর মাথাটা দেখতে কাস্তের মতো আর নিচের প্রান্তে ধারালো করাতের মতো দাঁতও রয়েছে। কিন্তু এই তলোয়ারটির একটি কালো ইতিহাস রয়েছে যা আজও কঙ্গোবাসীদের ভয় পেতে বাধ্য করে। আসলে কঙ্গো দেশের এই নিঙ্গো ট্রাইবরা নরখাদক হিসেবে পরিচিত ছিল। তারা তলোয়ারটিকে শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানের জন্যই ব্যবহার করত। কেবল এই তলোয়ারটি দিয়ে তারা বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করত না, কাছাকাছি অন্যান্য উপজাতিদের বন্দী বানিয়ে খাওয়ার জন্য এই তলোয়ারটি দিয়ে তারা শিকার করত। বর্তমানেও এই উপজাতিদের কঙ্গোতে দেখা যায়, তবে তারা নরম অংশ খাওয়ার চর্চা বন্ধ করে দিয়েছে। 1858 সালে বেলজিয়ানদের শাসনের পর থেকে নিঙ্গো ট্রাইবরদের এই প্রথাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবে তাদের পুরাতন আচরণকে অব্যাহত রাখতে অনুষ্ঠানের জন্য মানুষের পরিবর্তে এখন তারা ছাগলের ব্যবহার করে। তারা ছাগলকে পবিত্র মনে করে, বলি দিয়ে বাটি ভর্তি করে এদের রক্ত খেয়ে নেয়। বহু বছর ধরে আফ্রিকা বিশ্বের বিভিন্ন দেশের এক্সপ্লোরারদের আকর্ষণ করে আসছে। রাইটার, ফিল্ম মেকার আর অ্যাডভেঞ্চার প্রেমী অ্যাটেলিও গ্যাটি তাদের মধ্যে একজন। 1927 সালে অ্যাটেলিও মেডিকেল ট্রিটমেন্টের জন্য মিশরে আসে। এখানে আসার পর সে আফ্রিকার প্রতি মুগ্ধ হয়ে ওঠে। তার আফ্রিকার সংস্কৃতিকে জানার প্রতি ছোট থেকেই আগ্রহ ছিল। সে কঙ্গোর প্রাকৃতিক পরিবেশ আর এখানের অধিবাসীদের কালচারকে অধ্যয়ন করতে বেশ কিছুদিন আফ্রিকাতে কাটিয়ে দেয়। এখানে সে লোকাল ট্রাইবদের সঙ্গে কিছু ডকুমেন্টারি ফিল্ম বানানো শুরু করে দেয়। কঙ্গোতে আসানোর সময় তিনি প্রায় এখান থেকে 40,000 মতো ফটো ক্যাপচার করেন। তিনি এখানে ট্রাইবদের বিভিন্ন সেলিব্রেশনে অংশ নিতেন আর লোকাল ট্রাইবদের সঙ্গে নিয়ে হান্টিং করতে পারতেন। আর একটি বিখ্যাত ছবি ছিল যাতে দেখা যায় সে গরিলাদের শিকার করে। তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আর্টিলিও। এসব ট্রাইবরদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। একবার তাকে এখানে কিছু ট্রাইবররা জানায় যে কঙ্গোতে একটি ভয়ানক গুহা রয়েছে আর সেখানে এক অশুভ আত্মা বাস করে, আর এই গুহার ভিতর যে যায় সে আর ফিরে আসে না। এই গুহাটির নাম কাওয়েনা কেভ। কঙ্গো ভাষায় কাওয়েনার অর্থ হলো বেদনাদায়ক মৃত্যু। লোকাল ট্রাইবরদের মুখ থেকে এইসব গল্প শুনে সে ঠিক করে এই কুখ্যাত কাওয়েনা গুহাটির ভেতর প্রবেশ করবে। অ্যাটিলিও একটি বড় টিমকে সঙ্গে নিয়ে এই গুহাটির ভেতর প্রবেশ করা শুরু করে। যখন সে গুহার ভেতর প্রবেশ করে তখন এর ভিতর থেকে সে বাজে গন্ধ পেতে থাকে। আরো কিছুটা ভিতরে যাওয়ার পর সে এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়। গুহার ভেতর অসংখ্য মানুষের কঙ্কাল দেখতে পায়
যেন কেউ গণহত্যা করে এদের এই গুহার ভেতর দাফন করে দিয়েছে। এখানে লোকশ্রুতি অনুযায়ী গুহার ভেতর থাকা অশুভ আত্মা মানুষকে চুরি করে এখানে নিয়ে চলে আসতো আর তাদেরকে এই গুহার ভেতর হত্যা করে দিত। তবে অ্যাটেলিও গবেষণা করে জানতে পারে যে কোনো এক সময় এখানে লোকাল মানুষরা মৃত্যুদেহকে সমাহিত করত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কঙ্গোর এই রহস্যময় ঘটনা এবং অদ্ভুত দানব সম্পর্কে জেনে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আরো এমন রহস্যময় গল্প থাকে বা আপনি যদি অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আরো মজাদার এবং রহস্যময় ভিডিও নিয়ে শিগগিরই আবার আসবো। ধন্যবাদ এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে।